আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। বরাবরের মতো আমি আজও তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয় সম্পর্কে আলোচনা করব। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি রেহানা খাতুন, সিনিয়র শিক্ষিকা, মেট্রো পুলিশ লাইন হাই স্কুল, বয়রা, খুলনা। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তো প্রত্যেকের বাবা আছে। বাবা তোমাদের কি হয়? দাদা, তার দাদা, তার দাদা, এরকম অনেক মানে তোমাদের পূর্বপুরুষ এরা আছেন। তাদেরকে একটা তো আমরা কি বলি? তোমাদের পূর্বপুরুষ। তার মানে তোমাদের একটা গল্প আছে সপ্তম শ্রেণীতে, সেই গল্পটা কি তোমরা বলতে পারো? এরকম ধরনের পূর্বপুরুষদের নিয়ে। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর। সেই গল্পটির নাম হচ্ছে পিতৃপুরুষের গল্প। আজ আমরা তোমাদের পিতৃপুরুষের গল্প নিয়ে আলোচনা করব। বুঝতে পারছো সবাই? তাহলে বরাবরের মতো আমাদের প্রথমে কি করতে হবে? পিতৃপুরুষ গল্পটি কে লিখেছেন সেই লেখক পরিচিতি সম্পর্কে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, পিতৃপুরুষ গল্পটি লিখেছেন কে? হারুন হাবিব। আচ্ছা, তোমরা সবাই খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো। একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা কার তোমরা বলো। হ্যাঁ, ভেরি গুড প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিটা হচ্ছে লেখক হারুন হাবিবের ছবি। আচ্ছা, এখন খেয়াল করো, হারুন হাবিবের জন্ম 1948 সালে জামালপুর জেলায়। কোথায়? 1948 সালে কোথায়? জামালপুরে। এখন তোমরা এই লেখক সম্পর্কে আরো কিছু আছে, তোমরা বইটা একটু বের করো, খেয়াল করো। আমি তোমাদের একটু লেখক সম্পর্কে বলি। কথা সাহিত্যিক হারুন হাবিব একজন গেরিলা মুক্তিযোদ্ধা এবং 71-এর রণাঙ্গন সংবাদদাতা। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে প্রচুর গল্প, উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতি কথা লিখেছেন। তার মধ্যে কয়েকটি হলো প্রিয় যোদ্ধা, ছোট গল্প, সমগ্র 1971 ইত্যাদি। আচ্ছা, তোমরা বলো তো, ওই যে হারুন হাবিব কি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ যদি বেঁচে না থাকতেন তাহলে আমি অবশ্যই তার মৃত্যু সালটা এখানে লিখতাম। তোমাদের মাথায় তো ভালো বুদ্ধি আছে, তোমরা তো খুব খুব ভালো খেয়াল করো। এই হারুন হাবিব আল্লাহর রহমতে এখনো আমাদের মাঝে বেঁচে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন তোমরা মূল বইটা বের করো। আচ্ছা, সবাই খেয়াল করো, পিতৃপুরুষের গল্প লিখেছেন হারুন হাবিব। অতুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না। ওর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়, আমরা আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না। গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামা। কাজল মামাটা কে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলো। কাজল মামাটা হচ্ছে অন্তুর মামা। এই গল্পের একটা ছেলে, ছোট ছেলে অন্তু, তার নাম হচ্ছে অন্তু। অন্তুর মামার নাম কাজল। 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত। কত সালে? 1971 সালে কাজল মামা কোথায় পড়তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। পড়তে পড়তে বেঁধে গেল যুদ্ধ। একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির। তারপর রাত দিন এ গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল, মিটিং, রাইফেল জোগাড় করে ট্রেনিং করায় আর কি।
আরো কত কি। অন্তুর মামা নানা কত বকছেন, বাবা এসব করিস নে, বিপদে পড়বি। বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা। কে বলছে বলো তো এই কথাটা? কাজল মামা। কাজল মামা তার বাবাকে বলছে বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবেই, সাহস নিয়ে বলতো কাজল মামা। সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কে? অন্তু। বার্ষিক পরীক্ষার পর থেকেই মা ওকে বুদ্ধি শিখিয়ে বার্ষিক পরীক্ষার পর মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুই এক কাজ কর অন্তু, চিঠি লেখ মামাকে, বল এবারের 21শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে। কবে আসবে? চিঠি লিখতে বলে কবে আসার জন্য? 21শে ফেব্রুয়ারি আগে তাদের বাসায় আসার জন্য মামাকে চিঠি লিখতে বলে, মা ওকে শিখিয়ে দেয়। আরো বলে তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিক আসবে। বুদ্ধিটা অন্তুর মার হলেও এমন একটা কৌশল চিন্তা করত সে বেশ কদিন আগে থেকেই। কাউকে না জানিয়ে অন্তু চিঠি লিখেছে। সেও প্রায় 10-12 দিন হয়ে গেছে। আজ 18 তারিখ, 3 দিন পরেই মহান 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, মহান 21শে ফেব্রুয়ারিটা কি তোমরা বলতে পারো? মহান 21শে ফেব্রুয়ারিটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা, আমি পড়ি তারপর তোমাদের বলবো। ওর কেন যেন বিশ্বাস কাজল মামা তার কথা ওর বিশ্বাস কাজল মামা আর কারো কথা শুনুক আর না শুনুক, তার কথা রাখবেই, আসবেই সে ঢাকা। অন্তু বারবার রাত 9টা 9:30 ঘুমিয়ে পড়ে। অন্তু বরাবর কি করে? রাত 9টা 9:30 সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ রাতে সে 10টার ওপারে জেগে থাকলো। মা বললেন, ঘুমোতে যাসনি কেন? অন্তু খুলে বলে না কিছু। 11টা বাজতেই কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আছে ওর। লেপের নিচে ঢুকতেই সে কি গভীর ঘুম। ভোরবেলায় সে দেখলো কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। লেপ থেকে বেরিয়ে এক ল্যাপে উঠে বসলো সে বিছানায়। মামা বললেন, ভালো আছিস অন্তু? শেষ রাতে টেনে নিয়ে এলাম, এসে দেখি তুই ঘুমোচ্ছিস। অন্তু বলে, আজ কিন্তু 19 তারিখ। তা তো জানো মামা, 2 দিন পরেই 21শে ফেব্রুয়ারি। মামা বললেন, ঠিক আছে, খানিকক্ষণ রেস্ট নিয়েই বেরোবো তোকে নিয়ে। যেখানেই যেতে চাস সেখানেই যাব। 5 দিন আমি ঢাকায় থাকবো, এর মধ্যে 4 দিনেই তোর সাথে। যেখানে যেতে চাবি যাব, যত গল্প শুনতে চাস শোনাবো। মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে একটি রিকশায় চাপলো অন্তু আর কাজল মামা। লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিকশা চলছিল। মামা বললেন, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর নাম 7 মসজিদ রোড, জানিস? কি যে বলো মামা, জানবো না কেন? ঠিক আছে, বলো দেখি 7 মসজিদ নাম হয়েছে কেন রাস্তাটা? তা তো ঠিক জানি না। এর জন্যই বলছিলাম অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের। অতীত মানে কি? অতীত মানে আমাদের আগের দিন। অতীত মানে আমাদের আগের দিন। পুরোনো দিনের উপরেই তো বর্তমানের দিন রাত গড়ে ওঠে। খুব সুন্দর একটা কথা, তাই না? পুরোনো দিনের উপরেই তো বর্তমানের দিন রাত গড়ে ওঠে। কাজল মামা সংক্ষেপে বললেন, এই ঢাকা শহরের আগের নাম কি ছিল? তোমরা বলো তো, তোমরা আগে পড়েছো। এর আগে আমি তোমাদেরকে আমি পড়িয়েছি ঢাকার আগের নাম কি, পুরাতন নাম কি? জাহাঙ্গীরনগর। ভেরি গুড, শুনে খুব খুশি হলাম তোমাদের মুখ দিয়ে শুনে। জাহাঙ্গীরনগর মোগল বাদশা জাহাঙ্গীরের নামে এই সময় থেকেই শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুরে এসে 7 গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নামেই
রাস্তাটার নাম হয়েছে কি 7 মসজিদ রোড। রিক্সাটা নিউ মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই অন্তু জিজ্ঞেস করলো, তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? হ্যাঁ, পড়তাম একদিন। তুই জানলি কি করে? মামা অন্তুকে জিজ্ঞাসা করছে, তুই কিভাবে জানলি? মা বলছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তেই তখনই যুদ্ধে গিয়েছো। অন্তু, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। তোমরা কি জানো যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে তফাৎ আছে? হ্যাঁ, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ আছে। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশে আর এক দেশে, মানুষের লোভ লালসায়। যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট পায় সাধারণ মানুষের। কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসাবে বেঁচে থাকবার জন্য, সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য। 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। দেখতে দেখতে রিক্সাটা রোকেয়া হল আর শামসুন্নাহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছল। কাজল মামা বললেন, এই যে ডান পাশের বিল্ডিংটা দেখছিস, ওটার নাম কি জানিস? না। জগন্নাথ হল। কি হল? তোমরা শুনেছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলের কথা আমি বললাম, তোমরা কি খেয়াল করেছো? শামসুন্নাহার হল, রোকেয়া হল আর জগন্নাথ হল। অন্তুর মামা, কাজল মামা কোথায় থাকতেন? জগন্নাথ হলে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে। তুমি থাকতে ওখানে? না, আমি থাকতাম কোথায়? মোহাম্মদ মহসিন হলে। অন্তুর মামা জগন্নাথ হলে থাকতো না, থাকতো কোথায়? মোহাম্মদ মহসিন হলে। পাকিস্তানি হানাদার বাহিনী এই হলে কয়েক শত ছেলেকে এই মাঠেতে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল। কেন? কারণ পাকিস্তানি সামরিক শাসকরা আমাদের বাংলাদেশটাকে গুলাম করে রাখতে চেয়েছিল। পাকিস্তানি সামরিক শাসন বলতে কাকে বোঝায় বলতো? তোমরা এখানে কয়েকটা শব্দ তো দেখছো, এই হানাদার বাহিনী মানে অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনীরা। পাকিস্তানি শাসকরা হচ্ছে অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনীরা আমাদের এই বাংলাদেশকে কি করতে চেয়েছিল? গুলাম করে রাখতে চেয়েছিল। আর ছাত্ররা যেহেতু তরুণ এবং পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিবাদ করত, সেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা। দুদিন বাদেই মহান 21শে ফেব্রুয়ারি। মামা বললেন, অন্তু, এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে। তারা বসবাস করে এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে। অনেক রক্তের ইতিহাস আছে, হাজারো লক্ষ প্রাণদানের করুণ কাহিনী আছে। আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের বংশধরদের জন্য ধরে রাখতে গিয়েই দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে স্মৃতিসৌধ বলতো? এই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য শহীদ মিনার গড়ে উঠেছে। তাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষাকে পেয়েছি। এই বাংলা ভাষার এই সম্মানীরা ওদেরকে কোথায় রাখা হয়েছে? এই তাদের সম্মানের জন্য এই শহীদ মিনার গঠন করা হয়েছে। মামাকে বলে, মামা, এবার কি তুমি ফুল দিতে আসবে শহীদ মিনারে? আসবো, গ্রামে থাকি, অনেক বছর আসতে পারিনি, এবার তোকে নিয়েই আসবো বলতো অন্তু। শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন বলো তো অন্তু? শহীদ মিনার মামা অন্তুকে জিজ্ঞাসা করছে, বলো তো অন্তু, এই শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন? মোরের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন। খুবই সুন্দর একটা প্রশ্নের উত্তর দিয়েছিল বন্ধু। মায়ের ভাষা
মানে মনের আমরা যে কথাগুলো বলি তারা আমরা কোথা থেকে শিখেছি? মায়ের কাছ থেকে শিখেছি। আমাদের এই মনের ভাষা ব্যক্ত করার জন্য আমরা যে কথাগুলো বলি সেটাই হলো বাংলা ভাষা। মায়ের কাছ থেকে শেখা ভাষাকে বলি আমরা বাংলা ভাষা। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি গিয়েছিল একদিন। অন্তুর স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হলেন, বললেন, তুই তো বেশ কিছু জানিস অন্তু, তোর উত্তরে খুব খুশি হয়েছি আমি। এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের 20 শহীদের স্মৃতির মিনার। পাকিস্তানের শাসকেরা আমাদের বাঙালির উপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে নেননি। তাই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গাটায় যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তখনই পাকিস্তানি পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে। চাপ রক্তে এই জায়গার মাটি ভিজে গেছে। এই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। অন্তুর মুখ দেখে কাজল মামা বুঝলেন সে মন খারাপ করছে। মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে? এ ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না অন্তু। মামাকে বলে, মামা তুমিও তখন এখানে ছিলে? দাঁড়ে পাগল, আমি তো তখন তোর মতোই ছোট। এখানে যারা 52 সালে রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড়, ওরা আমাদের পিতৃপুরুষ। ওদের আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বলো তো পিতৃপুরুষ কাদেরকে বলা হচ্ছে? যারা 1952 সালে এই আমাদের মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছিল, যারা 1971 সালে আমাদের এই দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করেছিল, তাদেরকে আমরা এইখানে পিতৃপুরুষ হিসাবে গণ্য করতে পারি। আমরা কিন্তু ওই যে বাবার বাবা, দাদার দাদা, এটা কিন্তু আমরা এই পিতৃপুরুষের গল্পে ওনাদেরকে কিন্তু বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে যারা 1952 সালে জীবন দিয়েছিল, 1971 সালে আমাদের দেশকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছিল, সেই সব পিতৃপুরুষদের কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গল্পটা অনেক বড়, তোমাদের আমি এই গল্পটা পড়া দেবো আগামীতে ক্লাসে। এখন তোমরা এই গল্পের কয়েকটা শব্দার্থ আছে, বেশি না, খুবই কম, সেই শব্দার্থ কয়েকটা খেয়াল করো। হানাদার বাহিনী মানে অনলাইনভাবে আক্রমণকারী বাহিনী। তিতিক্ষা মানে সহনশীলতা। পিতৃপুরুষ মানে পূর্বপুরুষ। তাছাড়া এখানে দেখো আরো আছে পিতা, পিতামহ, প্রপিতামহ, প্রভৃতি পূর্বপুরুষ। শুধু পূর্বপুরুষ হবে না, পিতা, পিতামহ মানে পিতার বাবা, প্রপিতামহ প্রভৃতি পূর্বপুরুষকে এই পিতৃপুরুষ প্রদান হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গল্পটা অনেক সুন্দর, তোমাদের পুরোটি পড়লে অনেক ভালো লাগবে। তোমরা আগামী ক্লাসে এই গল্পটি সুন্দরভাবে পড়বে। আর কি পড়বে? এই গল্পে যে পাঠ পরিস্থিতিটা আছে এটা মুখস্থ করে লিখবে। আমি তোমাদের এটাই আগামী ক্লাসে পড়া দিলাম। আমি আশা করি তোমরা সুন্দরভাবে পড়বে এবং লিখবে, এই আশাটাই আমি তোমাদের কাছে করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।